আসসালামু আলাইকুম। প্রিয় চাকরি প্রার্থী ভাই বোনরা সকলকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সাথে আমি আজকে আলোচনা করব বাংলাদেশ বিষয়াবলীর প্রিলিমিনারি এবং লিখিত প্রস্তুতি কৌশল নিয়ে। আমি যেভাবে প্রস্তুতি নিয়ে আমার প্রিলিমিনারিতে আমি আ আমার ৫ টা প্রিলিমিনারি ছিল। আমি ৫ টাতেই কিন্তু ২৫ এর উপরে পেয়েছি। আমার ১ম টাতে শুধু আমি ২৫ পেয়েছি এবং পরেরগুলোতে কিন্তু আমি ২৬, ২৭ এরকম করে নাম্বার পেয়েছি বাংলাদেশ বিষয়াবলীতে এবং আমার বাংলাদেশ বিষয়াবলীর যে লিখিত পরীক্ষা হয়েছে, সেখানে কিন্তু আমি ১৪০ নাম্বার পেয়েছি। আমার ৪০ তম বিসিএস এ আমি আ বাংলাদেশ বিষয়াবলীতে ১৪০ নাম্বার পেয়েছি। তো ১৪০ নাম্বার কিন্তু বাংলাদেশ বিষয়াবলীতে ২০০ নাম্বারের মধ্যে ১৪০ কিন্তু খুবই ভালো একটা নাম্বার। এটা 70% নাম্বার। আ এরকম নাম্বার তোলাটা কিন্তু যথেষ্টই চ্যালেঞ্জিং একটা বিষয়। তো আমি আমার প্রস্তুতি কৌশলটি আপনাদের সাথে আজকে আলোচনা করব। যেভাবে প্রস্তুতি নিয়ে আমি বাংলাদেশ বিষয়াবলীতে প্রিলিমিনারি এবং লিখিততে ভালো করেছি। এছাড়া এখানে যদি আপনি ভালোভাবে প্রস্তুতিটা নিতে পারেন তাহলে কিন্তু ভাইভাতে গিয়েও আপনাকে হেল্প করবে। যেমন সংবিধান, মুক্তিযুদ্ধ এগুলো থেকে কিন্তু সবসময় ভাইভায় প্রশ্ন হয়। তো সেখানে কিন্তু আপনি এখান থেকেও সহায়তা পাবেন। তো প্রিলিমিনারির জন্য যেভাবে আপনারা প্রস্তুতি নেবেন আমি সেটি আগে আসি। আর একটা বিষয় হচ্ছে লিখিত এবং প্রিলিমিনারি বাংলাদেশ বিষয়াবলী কিন্তু মোটামুটি সিলেবাস একই রকম। তো সেক্ষেত্রে প্রস্তুতি কৌশলও কিন্তু অনেকটা একই রকম। হ্যাঁ? তো বাংলাদেশ বিষয়াবলী প্রিলিমিনারির জন্য আপনারা ১ম এ তো বই কিনে নেবেন। বই যেকোনো একটা আ প্রকাশনীর কিনবেন। প্রিলিমিনারির জন্য এমপি3 কিনতে পারেন। আর লিখিতর জন্য আপনারা কিনবেন প্রফেসরস এর বইটা। আর সাথে হচ্ছে আপনারা লিখিত যে প্রফেসরস এর বই ওইটা কিনবেন আর অ্যাসিউরেন্স টা রাখতে পারেন আ সাপ্লিমেন্টারি হিসেবে বা হচ্ছে যদি কোনো হেল্পের দরকার হয় সেক্ষেত্রে অথবা যদি অ্যাসুরেন্স এর বই রাখতে পারেন তো রাখলেন অথবা যে ডাইজেস্ট আপনাদের লিখিতটা থাকবে সেই ডাইজেস্টটা আপনারা রাখবেন। তো প্রিলিমিনারির ক্ষেত্রে যেটা হয়েছিল আমার ১ম যে বিসিএস এর প্রিলিমিনারি ছিল সেখানে কিন্তু আমি খুব বেশি আ বাংলাদেশ বিষয়াবলীতে টাইম দিতে পারিনি। কারণ ওটাতে আমি খুব কম সময় পেয়েছিলাম। খুব টাইট শিডিউল এর মধ্যে আমাকে পড়তে হয়েছে যে কারণে বাংলাদেশ বিষয়াবলীটা আমি খুব বেছে পড়েছিলাম। এবং বেছে পড়লেও আমি একটু টেকনিক্যালি পড়ার কারণে কিন্তু এখানেও আমি ভালো করেছিলাম। আমি ওই বিসিএসটাতে বাংলা, ইংরেজি, গণিত এবং বিজ্ঞান কম্পিউটারের প্রতি বেশি গুরুত্ব দিয়েছিলাম। যে কারণে এটাকে একটু আমার কম গুরুত্ব দেয়া হয়েছে। তো যেটা আমি করেছিলাম আমি ওই আ বা ১ম এ সাবজেক্ট ধরে আমি পড়ছিলাম যখন তখন হচ্ছে আমি আ এটা সাবজেক্ট ধরে পড়ার আগে বিগত বছরের যে প্রশ্নগুলো আছে আমি সেই প্রশ্নগুলো সলভ করেছি। যেমন আমি জব সলিউশন থেকে যখন করেছি যে বাংলাদেশ বিষয়াবলীর প্রশ্নগুলো আমি সবগুলো সলভ করব। সেভাবে সলভ করেছি। আর হচ্ছে এভাবে সলভ করেছি এবং গাইড বই যখন আমি দেখলাম গাইড বইটা হচ্ছে আমি ওই ১ সপ্তাহ টাইম নিয়ে যে আমি যেভাবে পড়েছিলাম যে আমি ১ মাসের মধ্যে মোটামুটি সবগুলো বই ৫ দিন বা ১ সপ্তাহ বসে জাস্ট রিডিং দিয়েছিলাম যে এই জাস্ট রিডিং দিব। এই রিডিং দেওয়াটাতে আমার যতখানি আরকি ইয়ে হয় যতক্ষণ আমি পড়তে পারি। কারণ এখানে আসলে এত বেশি টাইম দেওয়ার আমার তখন সময় ছিল না। তো রিডিং আমি ৫-৬ দিনের দিলাম। সেখানে দেখা গেল যে আসলে খুব বেশি কিছু আমার মাথায় নেই। যে কারণে আমি আর ২য় বার আর ওখানে সময় নষ্ট করিনি। আমি যেটা করেছি যে প্রত্যেকটা চ্যাপ্টারের পেছনে যে বই যে অনেকগুলো অনুশীলনী থাকে সেইগুলো আমি সলভ করে ফেলেছিলাম। আ তো ওই বইটা কিনেছিলাম। আর সংবিধান আমি আরিফ খানের ব্যাখ্যাসহ যে সংবিধানটা আছে সেই সংবিধানটা মোটামুটি আমি খুব ভালো মতো পড়েছিলাম। আর সাথে আমি একটা ছন্দে যে সংবিধান আছে সেটি কিনেছিলাম যাতে আমার অনুচ্ছেদগুলো মনে থাকে। ১৫৩ টা অনুচ্ছেদ আমার এমন হয়েছিল যে আমি একদমে ১৫৩ টা অনুচ্ছেদ পড়তে পারি। এবং আমি এটাতে কি পরিমাণ সময় দিয়েছি সেটা আমার YouTube চ্যানেলে আমি যেটা করতাম আমি হচ্ছে রেকর্ড করে তখন অনলি মি করে রাখতাম। রেকর্ড করে আমি যখন অন্য কোনো কাজ করতাম যেমন রান্না করছি বা ঘরের অন্য একটা ঘর গোছানোর একটা কাজ করছি তখন আমি ওটা ছেড়ে দিয়ে আমি হচ্ছে গিয়ে অন্য কাজগুলো করতাম। তো এভাবে শুনতে আ আমার হচ্ছে আপনার সংবিধানটা খুব ভালো মতো একেবারে মুখস্থ হয়ে গিয়েছিল। আর অনুচ্ছেদটা যদি মুখস্থ থাকে ভেতরে কিন্তু আমরা মানে এমনিতে তো প্রিলিমিনারিতে শুধু অনুচ্ছেদগুলো মুখস্থ থাকলেই হয়। আর লিখিততে গিয়ে তো ব্যাখ্যা সহ লিখতে হয়। সেটা কিন্তু আপনার যদি অনুচ্ছেদগুলো মনে থাকে তাহলে কিন্তু আপনি ওই লেখাটা লিখতে পারবেন। তো আমি এই কাজটা করেছি। আর একটা বিষয় যে এবার কিন্তু সংবিধান নিয়ে প্রশ্ন আসবে তবে এবার কিন্তু একটু টেকনিক্যাল আসবে। যেমন হচ্ছে একেকটা সরকার থাকাকালীন সময়ে তাদের চেঞ্জেস গুলা বা তাদের যে একটা রিফ্লেকশন পড়ে সেই জিনিসগুলো কিন্তু ওই পরীক্ষার প্রশ্নেও পড়ে এবং আপনাকে উত্তর দেওয়ার সময় সেই জিনিসটা মাথায় রাখতে হবে। তো আমি ওই বিগত বছরের এই প্রশ্নগুলো খুব ভালো মতো পড়েছি। তবে সংবিধান এবং মুক্তিযুদ্ধ কিন্তু আমি খুব ডিটেইলে পড়েছি।
হ্যাঁ, আর সাম্প্রতিক কিছু প্রশ্ন আসে, সেটা ওই যে ডাইজেস্টের শুরুতেই দেখবেন কিছু সমীক্ষামূলক প্রশ্ন আসে। হ্যাঁ, যেমন বাংলাদেশে হাউসহোল্ড প্রতি জনসংখ্যা কত, জনসংখ্যার বৃদ্ধির হার কত, যে আপনার বিবিএস এর যে রিপোর্টটা, বাজেটটা, হ্যাঁ, তারপরে হচ্ছে আপনার অর্থনৈতিক সমীক্ষা যেটা আছে, অর্থনৈতিক সমীক্ষাটার যে কিছু জিনিস, সেগুলো কিন্তু হচ্ছে আপনার এমনিতে যে সাম্প্রতিক কিছু রিসেন্ট কিছু বই বের হয় সেখানেও যেমন আছে, তেমনি কিন্তু এগুলো ডাইজেস্টের শুরুতেও কিন্তু সুন্দর মতো কিন্তু অনেক তথ্য দেয়া আছে। তো মানে আপনি যে কোনো একটা বই থেকে এই রিসেন্ট তথ্যগুলো যদি পড়েন, সংবিধান, মুক্তিযুদ্ধ, এগুলো যদি আপনি খুব সুন্দর মতো পড়ে ফেলতে পারেন আর বাকি চ্যাপ্টারটা মোটামুটি রিডিং দিয়ে ফেলেন, তাহলে কিন্তু এখানে খুব বেশি কঠিন কিছু হয় না। আর বিগত বছরের প্রশ্নগুলো, বিশেষ করে বিসিএস, দশম বিসিএস থেকে একেবারে যে 46তম বিসিএস হয়ে গিয়েছে, প্রত্যেকটা প্রশ্ন আপনি যদি পড়ে থাকেন তাহলে দেখবেন 30টা প্রশ্নের মধ্যে মোটামুটি মোরারলেস 10 থেকে 20টা প্রশ্ন কিন্তু এখান থেকে কমন চলে আসে। আর এই কমন প্রশ্নগুলো যখন চলে আসবে, আপনি পেরে গেলেন। এরপরে যে সাম্প্রতিক প্রশ্নগুলো আছে সেগুলো যখন আপনি পেরে যাবেন, দেখবেন যে খুব ইজিলি আপনি কিন্তু 20+ নাম্বার এখান থেকে তুলতে পারছেন। তো এইভাবে হচ্ছে আপনি ওই আপনার বিগত বছর যে প্রত্যেকটা চ্যাপ্টার তো আছে, মাত্র 9টা আপনার চ্যাপ্টার, সেখানে ওই প্রত্যেকটা চ্যাপ্টার একেবারে শুরু থেকে ধরে ধরে আপনি একেবারে আগে ওই অনুশীলনীর সবগুলো প্রশ্ন যেগুলো থাকে সেগুলো পড়ে ফেলবেন, বিগত বছরের প্রশ্নগুলো পড়ে ফেলবেন। আর হচ্ছে মডেল টেস্ট থেকে যতখানি পারেন ততখানি পড়ে ফেলবেন। প্রশ্নগুলো সলভ করলে এখানে কিন্তু অনেক পারা যায়। আর হচ্ছে গাইড বইটা থেকে মোটামুটি একবার রিডিং দিয়ে ফেললে দেখবেন যে আপনি মোটামুটি এখানে একটা ভালো একটা আইডিয়াও আপনার হয়ে গিয়েছে, সাম্প্রতিকটা ভালোভাবে পড়ে ফেলবেন। তো এইভাবে আপনি প্রিলিমিনারির প্রিপারেশনটা নিতে পারেন, এবং অবশ্যই কিন্তু সাবজেক্ট ধরে ধরে করবেন। সেক্ষেত্রে বইটা ফলো করবেন আর এই রেফারেন্স বইগুলো ফলো করবেন। আর লিখিতর ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আমি যেটা করেছিলাম লিখিতর ক্ষেত্রে, লিখিততে হচ্ছে 200 নাম্বার কিন্তু এই আপনার ইসের বাংলাদেশ বিষয়গুলিতে আপনার 200 নাম্বার, 200 নাম্বারটা কিন্তু খুবই ভাইটাল একটা নাম্বার। এখানে আপনাকে পড়াশোনার চেয়ে প্ল্যান করতে হয় বেশি। হ্যাঁ, প্ল্যান করতে হয় মানে আপনি মাইন্ডসেটটা করে রাখবেন যে আমি প্রশ্নগুলো এমন ভাবে লিখবো। দেখেন, প্রশ্ন আপনার কমন আসবে এটার কোনো নিশ্চয়তা নেই, এবং আনকমনও কখনো আসে না। অবশ্যই আপনার প্রশ্ন পড়ার মধ্য থেকেই প্রশ্ন আসবে, কিন্তু যেই প্রশ্নই আসুক না কেন আপনাকে একটা মাইন্ডসেট করে যেতে হবে যে আমি যেই প্রশ্নই আসুক না কেন আমি এইভাবে উত্তর করব। এইভাবে আপনি কিছু জিনিস নোট করে রাখবেন। আমি যেটা করেছিলাম লিখিতর জন্য, আমি প্রফেসরসটা আপনাদেরকেও কিনতে বলে আমি কিনেছিলাম। এই জন্য প্রফেসরসের মধ্যে কিছু জিনিস নোট করার মতো আছে, যেমন কিছু ছক আছে, কিছু রেফারেন্স ব্যবহার করেছে। আমি করতাম কি, আমি একেবারে ফার্স্ট চ্যাপ্টার থেকে শুরু করেছিলাম যে ছক আকারে কি কি লেখা আছে, বা একটু ডেটা আকারে কি কি আছে, সেই ডেটা আকারে সবগুলো আমি চ্যাপ্টার ধরে সবগুলো আমি একটা নোটের মধ্যে, একটা খাতার মধ্যে আমি লিখে রেখেছি। আমার যেটা বাংলাদেশ বিষয়গুলির জন্য যে নোট খাতা ছিল, সেই খাতার মধ্যে আমি সবগুলো ছকগুলোকে লিখে রেখেছি। যেমন বাংলাদেশ বিষয় ফার্স্ট পেপার যেমন ভূপ্রকৃতি থেকে যখন আসে, তখন সেখানে কি আছে, সেখানে মানচিত্র আছে, মানচিত্রটা ওখানে তুলে ফেলেছি। কৃষি, শিল্প, সেবা খাত, এখানে কিছু ছক আকারে কিছু তথ্য দেওয়া আছে, বিভিন্ন রিপোর্ট গুলো দেওয়া আছে, অর্থনৈতিক সমীক্ষা, হ্যাঁ, বিভিন্ন রেফারেন্স দিয়ে অর্থনৈতিক সমীক্ষার, বা তারপরে হচ্ছে বিবিএস এর রিপোর্ট, তারপরে সিপিডি এর রিপোর্ট, এরকম কিছু রিপোর্ট গুলো ওই বইয়ের মধ্যে দেওয়া আছে। ওই জিনিসগুলো আমি তুলে ফেলেছি। এরপরে মুক্তিযুদ্ধ রিলেটেড, মুক্তিযুদ্ধের মানে হতাহতের সংখ্যা, তখনকার বৈষম্য, এরপরে ভাষাভাষীর যে সংখ্যা নিয়ে আছে আপনার, হচ্ছে 52 ভাষা আন্দোলন নিয়ে 66টির কিছু জিনিসপত্র ওখানে আছে। তো সবগুলো জিনিস আমি একটা খাতার মধ্যে তুলে ফেলেছি। সংবিধানের যে প্রশ্নগুলো আসতো, সেই ধরনের প্রশ্নগুলো, কি কি ধরনের প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো আমি একটা খাতার মধ্যে তুলে ফেলেছি। একটা খাতার মধ্যে তুলে ফেলার পরে আমি জিনিসগুলোকে মাথায় নিয়ে ফেলেছি, এবং আমি চিন্তা করেছি যে প্রশ্ন আসলে কোথা থেকে কিভাবে করবে সেটা তো আর আমরা জানি না। আমি এগুলো যে কোনো জায়গায় একটু ব্যবহার করে দিব। হ্যাঁ, আর এই জিনিসটা হচ্ছে প্ল্যান করেছি। এরপরে যেটা করতে হবে সেটা হচ্ছে যে টাইম সেটটা করতে হবে। যেমন এখানে বাংলাদেশ বিষয়গুলিতে আপনারা প্রিপেয়ার থাকবেন যে আপনাদের হয় 5 মার্কের একটা প্রশ্ন, মানে 5 মার্কে যদি আসে তাহলে 40টা প্রশ্ন আপনাকে লিখতে হবে। যদি 10 মার্কের প্রশ্ন আসে সেক্ষেত্রে আপনাকে 20টা প্রশ্ন লিখতে হবে। 15-20 মার্কের এরকম করে প্রশ্ন আসতে পারে, কিন্তু আপনি মানে প্রত্যেক 4 ঘন্টা আপনি সময় এখানে পাবেন। তো সেখানে আপনি 5 নাম্বারের প্রশ্নের জন্য কিন্তু মোটামুটি 5-6 মিনিটের মতো করে সময় পাবেন। তো এই সময়টা আপনি একেবারে টোটাল ক্যালকুলেট করে রাখবেন যে আমি যদি 5 নাম্বারের প্রশ্নের জন্য 5 মিনিট সময় পাই, তাহলে এই 5 মিনিটে আমি কয় পেজ লিখবো। হ্যাঁ, ধরেন আপনি 1 পেজ লিখলেন বা 1.5 পেজ লিখলেন, সেই 1.5 পেজের মধ্যে আপনার কি কি থাকবে,
এই জিনিসটা আপনাকে প্ল্যান করে রাখতে হবে। হ্যাঁ, সেক্ষেত্রে আপনি কিছু ওই ডেটা নোট করেছেন, কিছু কোটেশন আপনি নোট করে রাখবেন, কিছু রাইটার যারা কলাম লেখে বাংলাদেশ বিষয়াবলী রিলেটেড লেখা, সেই রাইটার গুলোর নাম লিখে রাখবেন। হ্যাঁ, তাদের কিছু তাদের কিছু কোটেশন আপনি হচ্ছে খাতার মধ্যে লিখে রাখবেন, এটা জায়গা মতো আপনি ইউজ করে দেবেন। তো আপনি এটা টাইমটা সেট করলেন, এরপরে হচ্ছে আপনি 5 মার্কের জন্য কয় পৃষ্ঠা লিখবেন সেটা কিন্তু আপনার হাতের লেখার উপরে ডিপেন্ড করে। আপনার হাতের লেখা যদি একটু ফাঁকা ফাঁকা হয় সেক্ষেত্রে আপনি 1.5 পেজ লিখতে পারেন। আর আবার আপনার হাতের লেখা যদি আবার একটু ছোট ছোট হয়, একটু মানে বেশি আটসাট সুন্দর হয়, তাহলে কিন্তু আপনি 1 পেজের মধ্যে শেষ করে ফেলতে পারেন। তো 1 পেজের মধ্যে আপনি ওই 5 মার্ক বা 10 মার্কের প্রশ্ন, যেভাবে 5 মার্কের প্রশ্নের জন্য কিন্তু সেটিং আলাদা, 10 মার্কের প্রশ্নের জন্য কিন্তু সেটিং আলাদা। ঠিক আছে? যে 5 মার্কের একটা প্রশ্ন মোটামুটি কিন্তু আপনি একটা ছক কিংবা একটা কোটেশন বা একটা ছক একটা কোটেশন এভাবে দিয়ে শেষ করে দিতে পারেন 1 পেজ বা 2 পেজের মধ্যে। আবার 10 মার্কসের যখন একটা প্রশ্ন আসবে তখন কিন্তু আপনাকে 3 থেকে 4 পৃষ্ঠা লিখতে হবে। সেক্ষেত্রে আপনার একাধিক কোটেশন থাকতে পারে, একাধিক চার্ট থাকতে পারে, একাধিক গ্রাফ থাকতে পারে। হ্যাঁ, এই জিনিসগুলো আনার চেষ্টা করবেন। আপনার হাতের লেখা যদি একটু খারাপ হয় সেক্ষেত্রে গুছিয়ে লেখার চেষ্টা করবেন। হাতের লেখা খারাপ হলে সমস্যা না, আপনি একটু গুছিয়ে লেখার চেষ্টা করবেন। তখন আপনি একটু নীল কালি ব্যবহার করার চেষ্টা করবেন। অবশ্যই নীল কালি আছে। আপনারা কিন্তু সবুজ কালি বা হলুদ কালি এরকম মানে অন্য ধরনের কোনো কালি ব্যবহার করবেন না। অবশ্যই নীল কালি, পেন্সিল এবং হচ্ছে ব্ল্যাক আ আ কালি, হ্যাঁ? এই জিনিসগুলো ব্যবহার করবেন। তো সেক্ষেত্রে 10 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে আপনারা যেটা করবেন, আপনারা ওই আপনার 10 মার্কসের প্রশ্নের ক্ষেত্রে আপনি যেটা করবেন, ইন্ট্রোডাকশন দিলেন, এরপরে হচ্ছে যদি সংজ্ঞামূলক কোনো কিছু হয় সেক্ষেত্রে প্রামাণ্য সংজ্ঞা যদি আনার যদি রিলেভেন্ট হয় সেক্ষেত্রে আনলেন। এরপরে একটা কোটেশন দিলেন যে কোনো একটা, অথবা পত্রিকার কোনো একটা কোট উল্লেখ করে দিলেন যে বিবিসি বাংলার এই রিপোর্ট এটা বলেছে, বা ইত্তেফাক থেকে বা প্রথম আলো থেকে এই লেখাটি আপনি পেয়েছেন, এভাবে আপনি লিখে দিতে পারেন। এরপরে কিছু চার্ট, যেমন আপনি মুক্তিযুদ্ধ রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে কিংবা ভাষা আন্দোলন রিলেটেড কোনো প্রশ্ন আসে, সেখানকার কিছু বৈষম্যের চিত্র আপনি গ্রাফে কিংবা হচ্ছে গিয়ে চার্টে আপনি দিয়ে দিলেন। তো এভাবে দেবেন এবং আপনাকে টাইমের বিষয়টা সবার আগে মাথায় রাখতে হবে এবং প্রত্যেকটা প্রশ্ন আনসার করতে হবে। ঠিক আছে? প্রত্যেকটা প্রশ্ন আনসার করবেন এবং প্রত্যেকটা প্রশ্নের লেন্থটা আপনারা সমান রাখার চেষ্টা করবেন এবং মানটা সমান রাখার চেষ্টা করবেন। আমি যেটা করেছিলাম, আমার বললাম যে ফার্স্ট প্রিলিমিনারিটা আমার প্রস্তুতি খুব একটা ভালো ছিল না। কিন্তু পরের প্রিলিমিনারি গুলোতে গিয়ে আমি বাংলাদেশ বিষয়গুলিতে ভালো করছিলাম। কারণ আমি হচ্ছে বাংলাদেশ বিষয়গুলি লিখিত সময় কিন্তু অনেক ডিটেইলে পড়ে ফেলেছিলাম। হ্যাঁ? তো যেটা আমাকে লিখিততে গিয়ে যেমন সহায়তা করেছে, পরবর্তীতে যে আমার প্রিলিমিনারি গুলো দিতে হয়েছে, সেই প্রিলিমিনারি গুলোতে কিন্তু আমি ওই লিখিত থেকে যে পড়েছিলাম, আমি তো ওই সময় শুধুমাত্র ডাইজেস্টে কতখানি আর পড়তে পেরেছি। এইগুলো কিন্তু তখন অনেক বেশি কাজে দেয়। লিখিত প্রিপারেশনটা আপনি একটা লিখিত দেওয়ার পর যখন আপনি পরবর্তী প্রিলিটা দেবেন, তখন কিন্তু আসলে আপনার পড়াশোনাটা মানে খুব ডিটেইলে কিন্তু অটোমেটিক্যালি হয়ে যায়। হ্যাঁ? তো আমি যেটা করেছিলাম, আমি ওই আ আ ১ম থেকে শুরু করে একেবারে মানে সিরিয়ালি কোয়েশ্চেন গুলোর আনসার করার চেষ্টা করেছি। হ্যাঁ? যে ১ নং প্রশ্নের উত্তর দিয়ে আমি শুরু করেছি, একেবারে আমি ১০ নং প্রশ্নতে গিয়ে শেষ করেছি এবং আমার মোটামুটি লেন্থ গুলো সমান ছিল। প্রত্যেকটা প্রশ্নের লেন্থ আমি সমান রেখেছি। আমার হাতের লেখা খুব বেশি ভালো না। যে কারণে আমি করেছি কি, আমি নীল কালি ব্যবহার করার চেষ্টা করেছি। মানে প্রত্যেকটা পেজে আমি একটা কোটেশন, একটা গ্রাফিক্যাল একটা চিত্র দিয়েছি, অথবা আমি একটা চার্ট দিয়েছি, অথবা আমি একটা ছক দিয়েছি। যেকোনো একটা কিছু, মানে প্রত্যেকটা পেজে যাতে স্যারের যাতে আমার হাতের লেখার যে দুর্বলতা আছে সেটা যাতে আমার হচ্ছে লেখার মানটাকে বা আমার হচ্ছে মার্কটাকে কমিয়ে দিতে না পারে, সেই কারণে কিন্তু আমি মোটামুটি এই পদ্ধতিগুলো অবলম্বন করেছি। আরেকটা বিষয় যেটা সেটা হচ্ছে যে লেখার মধ্যে আপনারা মানে আ সঠিক তথ্যটা ব্যবহার করার চেষ্টা করবেন, হ্যাঁ? যেমন হচ্ছে মানে ধরেন আপনি কোনো একটা কোটেশন দিলেন। সেখানে কিন্তু স্যারদের খুব বেশি আ বোঝার সুযোগ নেই যে এটা কি আপনি বানিয়ে দিয়েছেন নাকি হচ্ছে আপনার নিজের মতো করে। সেক্ষেত্রে আপনার লেখাটা যদি মানে মোটামুটি আপনার জানার মধ্যে থাকে, যে আপনি অনেক পড়াশোনা করে জেনেছেন, তখন কিন্তু আপনার লেখার ধরনটাই একটু অন্যরকম হবে, হ্যাঁ? সেই লেখাটা একটু সুন্দর গুছানো হবে এবং স্যাররা দেখে বুঝতে পারবে না, এবং আপনি যখন অনেক বেশি পড়াশোনা করবেন, আপনি কিন্তু ওই লেখকদের নাম দিয়ে আপনি আপনার মতো করে চালিয়ে দিতে পারবেন। কিন্তু আপনার একেবারে কোনো আইডিয়া নেই, আপনি যখন চালিয়ে যেতে যাবেন তখন কিন্তু আপনি ধরা খেয়ে যাবেন। তো এই বিষয়টা মাথায় রাখতে হবে। আবার চার্ট
অথবা ছক দেওয়ার ক্ষেত্রেও কিন্তু সেম জিনিস, যে আপনি একেবারে আন্দাজে একটা জিনিস দিয়ে দিচ্ছেন। আন্দাজে একটা জিনিস দিয়ে দেওয়ার কারণে হচ্ছে কিন্তু আপনার আইডিয়া থেকে যদি দিয়ে থাকেন যে হ্যাঁ আপনার আইডিয়া আছে সেখান থেকে দিয়েছেন, তাহলে কিন্তু এটা বোঝার কোনো উপায় নেই। হ্যাঁ, কিন্তু যদি একেবারে কোনো আইডিয়া না থেকে হুট করে একটা দিয়ে দিলেন, দেখা যাবে একেবারে অপ্রাসঙ্গিক কিছু চলে এসেছে। এই জিনিসটা কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে। তো এভাবে টাইম ম্যানেজমেন্ট, এরপরে প্রশ্নের লেন্থ, এরপরে প্রশ্নের মান যাতে সবগুলো সমান হয়, এবং হাতের লেখাটা মোটামুটি সেম রাখার চেষ্টা করবেন, গতি এক রাখার চেষ্টা করবেন। প্রত্যেকটা প্রশ্নে আপনি মোটামুটি কাছাকাছি হারে সময় দেবেন, ঠিক আছে? সেক্ষেত্রে আপনি ওই প্রশ্ন দেখার জন্য যে 5 মিনিট এটা বিয়োগ করে, এবং একেবারে শেষ প্রশ্ন যেটা আপনার, আরেকটা বিষয় যে রিভাইজ করার জন্য আপনি অন্তত পক্ষে 2 মিনিট সময় আপনি রাখবেন। হ্যাঁ, কমপক্ষে 2 মিনিট আর 5 মিনিট রাখতে পারলে তো খুব ভালো। কারণ হচ্ছে রিভিশন দেওয়ার সময় আমাদের কিছু ভুল ভ্রান্তি আমাদের ধরা পড়ে। সেটা তো মানে বাংলা ইংরেজির জন্য যেমন সত্য, সেটা কিন্তু বাংলাদেশ কিংবা আন্তর্জাতিক বিষয়াবলীর জন্য কিন্তু সমানভাবে সত্য। কারণ আপনার যদি কোনো অপ্রাসঙ্গিক বা মানে অন্যরকম কোনো কিছু বা কোনো একটা স্পেলিং মিস্টেক যদি শুরুতে আপনি করে ফেলেন, সেক্ষেত্রে কিন্তু সেটা আপনার মার্কসটাকে কমিয়ে দেওয়ার জন্য যথেষ্ট। তো এইভাবে হচ্ছে গিয়ে আপনি মোটামুটি নোট করবেন। আর একটা বিষয় যে সংবিধান আপনারা আনসার করার ক্ষেত্রে যে কাজটা করবেন, সংবিধান সংবিধান আনসার করার সময় আপনাদের সংবিধানের সম্পর্কে কিন্তু খুব ভালো দখল থাকতে হবে, ঠিক আছে? সংবিধান সম্পর্কে খুব ভালো দখল থাকতে হবে, এবং অনুচ্ছেদগুলো যে আপনি যখন সংবিধান থেকে দেখা যায় একটু ডিটেইল প্রশ্ন আসে, ধরেন নির্বাচন নিয়ে প্রশ্ন আসলো, তো নির্বাচনের যে 8-9টা হচ্ছে আপনার অনুচ্ছেদ আছে, সেই অনুচ্ছেদগুলো আপনি মোটামুটি সবগুলো মুখস্থ রাখবেন। মুখস্থ রাখার পরে যে আপনার প্রাসঙ্গিক যেগুলো হয়, যদি প্রাসঙ্গিক হয় যে আপনি সবগুলো অনুচ্ছেদ দিয়ে দিতে পারেন, তাহলে কিন্তু অনুচ্ছেদগুলো উল্লেখ করে এবং সেটা নীল কালারের কালি দিয়ে দাগিয়ে আপনি হচ্ছে গিয়ে সেই অনুচ্ছেদ সহ লিখবেন। সংবিধান যদি আরেকটা বিষয়, যারা হচ্ছে সিরিয়ালি প্রশ্ন আনসার করতে পারেন তারা তো সিরিয়ালি প্রশ্ন আনসার করবেন। যারা সিরিয়ালি প্রশ্ন আনসার করতে না পারেন, বা প্রশ্ন দেখা গিয়েছে আপনার যে সিরিয়ালি আনসার করতে গেলে আপনার মান খুব একটা ঠিক থাকছে না, বা আপনি প্রথম দিকে একটু ভালো যেগুলো পারেন সেগুলো দিতে চাচ্ছেন, সেক্ষেত্রে অবশ্যই আপনি সংবিধান, মুক্তিযুদ্ধ, বা হচ্ছে প্রথম চ্যাপ্টারের দিকে যেগুলো ভূপ্রাকৃতি রিলেটেড, বাংলাদেশের ভূপ্রকৃতি, বা হচ্ছে খনিজ শিল্প, কৃষি শিল্প সেবা, এই যে রিলেটেড যে প্রশ্ন, যেগুলোর মধ্যে আপনার মোটামুটি তথ্য জানা আছে, সেই প্রশ্নগুলো একটু আগে আনসার করার চেষ্টা করবেন। আর একেবারেই ডেসক্রিপটিভ যে কিছু প্রশ্ন আসে, সেই প্রশ্নগুলো প্রয়োজনে আপনি শেষে আনসার করার চেষ্টা করবেন। তো এই হলো বিষয়। তো লিখিতর জন্য আপনারা এইভাবে মোটামুটি সবকিছু জিনিস এবং প্ল্যান করে পড়েন। লিখিততে কিন্তু যদি পড়াশোনা করে যান, ভালো প্রস্তুতি থাকে, এবং আপনি যদি ওইভাবে প্ল্যান মাফিক লিখিতটা দিতে পারেন, তাহলে কিন্তু আপনার লিখিততে খুব ভালো মার্কস পাওয়া যায়। এখানে কিন্তু আমি তো 140 পেয়েছি, অনেকে কিন্তু 150, 160 নাম্বার পর্যন্ত পেয়ে থাকে। তো সেইভাবে আপনি আরো বেশি ভালো করে প্রস্তুতি নেন, যাতে আপনি ভালো করে করতে পারেন। আর প্রিলিমিনারির কথা তো আমি বললাম, প্রথম প্রিলিমিনারিতে যদি আপনারা সময় বেশি পান, সেক্ষেত্রে কিন্তু আপনারা আরো একটু ডিটেইলস করবেন। কারণ বাংলাদেশ বিষয়াবলীতে কিন্তু দেখা যায় অনেক অনেক রিপিট প্রশ্ন হয়, এবং এটাতে সহজ প্রশ্ন হয়। আপনি যদি সিলেবাসটা কমপ্লিট করে যেতে পারেন, আপনি কিন্তু সব প্রশ্ন কমন পাবেন, এবং সব প্রশ্ন কমন পেলে হয়তো 2-1টা আপনার মিস হয়ে যেতে পারে, কিন্তু আপনি কিন্তু মোটামুটি বাকি প্রশ্নগুলো কিন্তু ভালোভাবে আনসার করতে পারবেন। আর এখানে কিন্তু একটা ভালো নাম্বার পাওয়াটা কিন্তু আপনার জন্য যেটা করবে যে প্রিলিমিনারি পাসের ক্ষেত্রে, যেমন আপনি গণিত, ইংরেজির জন্য যেটা আপনাকে যেভাবে এগিয়ে রাখবে, এটাও কিন্তু এগিয়ে রাখবে। আর প্রিলিমিনারি ক্ষেত্রে যেটা হয়, এটা লিখিত না, এখানে 1 মার্কস পাওয়া মানে 1 মার্কস পাওয়া, সেটা আপনি যেখান থেকেই পেলেন সেটা কিন্তু ম্যাটার না। তো এই আন্তর্জাতিক বিষয়াবলী থেকে কিন্তু বাংলাদেশ বিষয়াবলীতে মার্কস তোলাটা অনেক বেশি সহজ, এবং অনেক পড়া মনে হয়, কিন্তু আসলে কিন্তু খুব বেশি পড়া এখানে না। হ্যাঁ, এখানে কিন্তু আপনি খুব ইজিলি আপনার সিলেবাসটা কমপ্লিট করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে 1 সপ্তাহ বা 7-8 দিন যদি বেশি সময় থাকে, 10 দিন সময় নিয়ে আপনি প্রথমে ফুল সিলেবাসটা কমপ্লিট করে ফেলেন, যেকোনো একটা বই থেকে রিডিং দিয়ে ফেলেন, এরপরে আপনি ইচ্ছামতো প্রশ্নগুলো সলভ করে থাকেন। একেবারে যত জায়গা থেকে প্রশ্ন সলভ করা যায়, সব জায়গা থেকে আপনি প্রশ্ন সলভ করতে থাকেন। প্রশ্ন সলভ করতে করতে দেখবেন যে একটা সময় এসে আপনার মোটামুটি খুব ভালো একটা দখল চলে আসছে। প্রিলিমিনারি এবং লিখিত 2টার জন্যই প্রস্তুতির দখল চলে আসছে, এবং সেটা ভাইভাতে গিয়েও আপনার একটা ভালো আউটপুট দেবে। এবং তো এভাবে আপনারা হচ্ছে একেবারে ফুল কনসেন্ট্রেশন দিয়ে পড়তে থাকেন। আর বাংলাদেশ বিষয়গুলি, আন্তর্জাতিক বিষয়, আমি সবগুলো বিষয় আসলে কিভাবে, কারণ আমার মোটামুটি লিখতে একটা ভালো নাম্বার ছিল, যে নাম্বারটা কিন্তু যেকোনো ক্যাডার পাওয়ার জন্য মানে মোটামুটি এনাফ ছিল। সো আমার অভিজ্ঞতাগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব। এরপরে আপনারা আপনাদের মতো করে একটা নিজস্ব স্টাইল তৈরি করে নিয়ে আপনারা কিন্তু ভালোভাবে প্রস্তুতি নেবেন। তো আজকের মতো
আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।